আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমরা আজকে আলোচনা করব জি3 রুই। এই জি3 রুইটা আসলে কি, এই জি3 রুই চাষ করলে কিভাবে চাষ করতে হয়, এবং কি এই জি3 রুইটা আসলে কোথা থেকে উদ্ভাবন হলো, এর গ্রোথটা আসলে কেমন, এবং কি এই মাছ চাষ করলে আসলে লাভবান হওয়া যায় কিনা সেই সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন, এবং কি বেল বাটন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যে ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। তো প্রথমে আসলে যে এই জি3 রুইটা আসলে জিনিসটা কি সেটা আমরা আগে জানবো, তারপর এটা চাষ ব্যবস্থা সম্পর্কে জানবো, এবং কি এটা চাষ করলে লাভবান হওয়া যায় কিনা সেই সম্পর্কে আমরা জানবো। প্রথমে আসি তাহলে আমরা এটার জাত পরিচিতি বা এটা আসলে কিভাবে আসলো সেটার পরিচিতি জানবো। আসলে এই জি3 রুইটা মূলত দেখা যাচ্ছে এটাকে জেনেটিক্যালি ইমপ্রুভ করা হয়েছে। অর্থাৎ আমরা জানি যে তেলাপিয়া যেরকম গিফট তেলাপিয়া হয়, যেটাকে জেনেটিক্যালি ইমপ্রুভ ফার্ম তেলাপিয়া, অর্থাৎ তেলাপিয়া আগে থেকে ছিল, সেটাকে জেনেটিক্যালি তার জেনেটিক উন্নয়ন করা হয়েছে, তাকে যাতে মানে ছোট জিনিস সেটাকে আস্তে আস্তে বড় করা হচ্ছে, মানে আগে ছোট ছিল সেটা আস্তে আস্তে যাতে বড় হতে পারে, তাই না? এরকম একই জিনিস কিন্তু দেখা যাচ্ছে কিন্তু পাঙ্গাসের ক্ষেত্রে করা হচ্ছে, বিভিন্ন জাতের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু করে যাচ্ছি। ধানের ক্ষেত্রেও দেখবেন, আগে আমি ছোট থাকতে যখন দেখছি তখন মোটামুটি প্রতি বিঘাতে আমরা মনে হয় সর্বোচ্চ মনে হয় 10 থেকে 12 মণ ধান পাইতাম। আপনারা কতটুকু পাইছেন জানি না, 33% জায়গাতে আমরা 10 থেকে 12 মণের উপর ধান পাইতাম না। আর এখন বর্তমানে প্রযুক্তির কল্যাণে কি হয়ে যাচ্ছে, 33% জায়গাতে এমনও হয়েছে যে আমরা দেখতেছি 50 মণ ধান পাওয়া যাচ্ছে, 45 মণ ধান পাওয়া যাচ্ছে, 40 মণ ধান পাওয়া যাচ্ছে। কারণ কি, এই যে উন্নতি হচ্ছে কিভাবে হচ্ছে, এখানে জেনেটিক্যালি উন্নয়ন হচ্ছে, তাই না? এই একই জিনিস করা হচ্ছে কি, সাধারণ যে রুইটা আছে সেই রুইয়ের ভিতরে কি করা হচ্ছে, এই জেনেটিক্যালি উন্নয়ন করা হয়েছে, জি3 রুই করা হয়েছে। এখন আপনি বলবেন যে নামটা জি3 কেন দেওয়া হলো? নামটা দেওয়া হয়েছে কারণ হলো মূলত 2012 সালের দিকে ওয়ার্ল্ড ফিশ এটা নিয়ে মূলত ইনিশিয়েটিভ নেওয়া শুরু করে, যে এটা জাত উন্নয়ন করবে, এটা জিনোম উন্নয়ন করবে, এটা নিয়ে কাজ শুরু করে। তারপর দেখা যাচ্ছে প্রথমবার তারা এটাকে নিয়ে যতটুকু চেষ্টা করে, সেই চেষ্টার ফলে দেখা যাচ্ছে তারা জি1 নাম দেয়। জি1 নামের করণ করার পরে দেখা যাচ্ছে তারাও কিন্তু তেমন একটা গ্রোথ আসে না। জি2 তারাও এরকম গ্রোথ তারা পান না, এরকম রেসপন্স তারা পান না। তার পরবর্তী সময় দেখা যাচ্ছে কি জি3 এটা দেখা যায় ভালো একটা পারফরমেন্স দেয়। 2020-21 সালের দিকে তারা এটা নামকরণ করা হয় জি3, অর্থাৎ তৃতীয় প্রজন্ম। আশা করি আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ জি3 দ্বারা বোঝানো হচ্ছে কি তৃতীয় প্রজন্মের রুই মাছ, অর্থাৎ আগের যে রুই মাছটা ছিল সেই রুই মাছটাই। এখন আপনারা তাহলে বুঝতে পারতেছেন যে এটা আমাদের যে রুই মাছটা ছিল সেটাকে কি করা হচ্ছে, সেটাকে জাত উন্নয়ন করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা কিন্তু কোনোভাবে হাইব্রিড প্রজাতির নয়। কারণ কি, আমরা জানি যে রুই মাছ এটা আমাদের দক্ষিণ এশিয়ার একটা মাছ। এটা আমরা ইন্ডিয়াতে আইএমসি বলে, বাংলাদেশের কার্পজাতীয় মাছের ভিতরে একটা অংশ বলি, আমরা রুই জাতীয় মাছ বলি বা কার্পজাতীয় মাছ বলি বা বাংলা মাছ বলি, সেটারই একটা প্রজাতি। সেই প্রজাতিটাকে কি করা হচ্ছে, ইমপ্রুভ করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা বাইরে দেশ থেকে নিয়ে এসে বাংলাদেশে সেটা সংকর করে হাইব্রিড করা হয়েছে এমন না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আসলে যে এই জি3 রুই আমরা বুঝলাম, জাত পরিস্থিতি বুঝলাম, কেউ উদ্ভাবন করছে সেটা আমরা জানলাম। এখন আমরা জানবো এই জি3 রুই, সেটা আমরা জাত বুঝলাম, মানে দেশীয় জাত আমাদের রুই সেটা বুঝলাম, জি3 মানে বুঝলাম। এখন আমরা জানবো এটার আসলে মা বাবাটা আসলে কোথা থেকে, যেহেতু আমরা বললাম হাইব্রিড প্রজাতির নয়, এটা বাইরের দেশ থেকে নিয়ে এসে করা হয় না, তাহলে আমরা এটা কোথা থেকে আসলো? এটা আসলে মূলত আসছে আমাদের দেশে বেশ কিছু কিন্তু বড় বড় নদী আছে, তাই না? বড় নদীর ভিতরে প্রথম নদী কি? পদ্মা। অনেক বেশি খরস্রোতা নদী, তাই না? পদ্মা। তারপর কি আছে? তারপর আছে আমাদের কাছে যমুনা। তারপর কি আছে আমাদের কাছে? আরো অনেকগুলো নদী আছে। তবে এই দুইটা নদী পাশাপাশি হালদা নদী, আপনারা জানেন যে কার্পজাতীয় মাছের জন্য কিন্তু হালদা নদী কিন্তু খুব প্রসিদ্ধ একটা নদী, তাই না? এই তিনটা নদীর মাছ নিয়ে বিভিন্ন রকম টেস্ট করা হলো, ব্রুড মাছগুলো কালেক্ট করে করে তাদের বিভিন্ন ধরনের টেস্ট করা হলো। আমরা জানি একটা নদীর যখন রুই মাছ সে যখন পূর্ণাঙ্গ বয়সে ডিম দেয়, সে একটা মাছ মোটামুটি পূর্ণাঙ্গ বয়স হওয়ার পরে যখন ডিম দেয় সে 19 লাখ পর্যন্ত ডিম দিতে পারে। আর সাধারণত দেখা যায় 3 থেকে 4 কেজি 5 কেজি ওজনের যদি রুই মাছ হয় সেই ক্ষেত্রে দেখা যায় এ মোটামুটি 3 থেকে 4 লাখ বা 2.5 লাখ 3 লাখ পর্যন্ত বাচ্চা দিতে পারে বা ডিম ছাড়তে পারে। সবগুলোতে পরিস্ফুটিত হয়ে বাচ্চা হবে এমন না, তবে এতগুলো ডিম ছাড়তে পারে। এমনও হয় 30-35 লাখ পর্যন্ত ডিম ছাড়তে পারে একটা রুই মাছ। তার মানে কি পরিমাণ আপনারা দেখতেছেন উৎপাদন হইতে পারে। এই জায়গায় এই একটা বিপুল সম্ভাবনা দেখে কি করা হচ্ছে, আবার অন্যদিকে আমাদের দেশে ভাতে মাছে বাঙালি আমরা জানি, আর অন্যদিকে কি হচ্ছে আমাদের এই নদীগুলোতে কিন্তু রুই মাছের কিন্তু অভয়ারণ্য ছিল একটা সময়, কিন্তু এখন কিন্তু কালের পরিক্রমায় কিন্তু হারাই যাচ্ছে। এটাকে জাত উন্নয়ন করা হলো কিভাবে, জেনেটিক্যালি ইমপ্রুভ করে এটাকে নাম দেওয়া হলো এই যে তিনটা নদী থেকে আলাদা আলাদাভাবে তাদের ডিমগুলো কালেক্ট করে করে তাদের উন্নয়ন করে করে আমরা কি বললাম, এটাকে জি3 রুয়ে নাম দিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আপনারা বলবেন যে ভাই এই যে এত কথা বললেন, এত কিছু বললেন, এটা চাষ করলে আসলে লাভবান হওয়া যায় কিনা, বা এটার আসলে এই যে এত উন্নয়ন করালো, এত কিছু করালো, এই যে 12 বছর এক চেষ্টা করালো, 12 বছর চেষ্টা করে মোটামুটি গত 2-3 বছর যাবৎ মোটামুটি দেখা যাচ্ছে যে বিভিন্ন হ্যাচারি পর্যায়ে বিভিন্ন জায়গায় এটা বিতরণ করা হয়েছে। তারা যে আমাদের পোনা দিচ্ছে সেই পোনাটা সঠিক কিনা, বা এই জায়গায় যে
G3 রুইটা আমরা পাবো কিনা, সঠিক নিশ্চয়তা কি হবে, বা এই রুইটা আমরা চাষ করলে অ্যাকচুয়ালি লাভবান হবো কিনা সে সম্পর্কে যদি জানাইতেন। তো সেই সম্পর্কে আপনারা জানবেন। এই G3 রুইটা মোটামুটি বাংলাদেশে কয়েকটা হ্যাচারিকে দেওয়া হয়েছে, সবগুলো হ্যাচারিতে দেওয়া হয় না, কিছু হ্যাচারিতে দেওয়া হয়েছে। আর হালদা নদীর রেণু, সেটা আমরা জানেন যে হালদা নদীর রেণু এমন একটা জিনিস পাওয়া যায় 50 গ্রাম, দেখা যাচ্ছে তারা বলতেছে কি 2-3 কেজি 5 কেজি 10 কেজি আপনার কাছে বিক্রি করতেছে। আপনি অনেক আগে থেকে যোগাযোগ করে রাখছেন হালদা নদীর রেণু নেবেন, কিন্তু দিন শেষে আপনার হয়তো রেণু কিন্তু কপালে নাও জুটতে পারে। কারণ কি, এখানে সঠিক পরিমাণে কিন্তু পোনা না পাওয়ার একটা চান্স থাকে, রেণু না পাওয়ার চান্স থাকে। তখন আপনি আশেপাশ থেকে হয়তো দালাল চক্করদের বা কারো মাধ্যম দিয়ে আপনি যে রেণুটা কালেক্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি লোকসানে করবেন। এই জন্য ওই জায়গায় দেখা যাচ্ছে নর্মাল রুইয়ের পোনা আপনাকে দিয়ে দিবে। তো এই জন্য আপনি কি করতে পারেন, আপনার G3 রুইয়ের পোনা চাষ করতে পারেন। কীভাবে চাষ করবেন সেই সম্পর্কে জানবেন, এবং কি এখন জানবেন এটা চাষ করলে কি সুবিধা পাওয়া যাচ্ছে। এটা চাষ করলে যে সুবিধা পাবেন, 1 নম্বর যে সুবিধা হয়, এই মাছ সচরাচর যে আমরা রুই মাছের চাষ করি তার থেকে 37% বা 39% বেশি গ্রোথ আসে। অর্থাৎ এই মাছের গ্রোথ নর্মাল রুই মাছের চাইতে 37% বা 39% বেশি গ্রোথ হয়। এখন আপনি বলবেন যে ভাই তাহলে এটাকে একটু ভাবে যদি বলতেন, সেক্ষেত্রে আমার জন্য বুঝতেও সুবিধা হতো। আমরা জানি সচরাচর একটা রুই মাছ মোটামুটি বছরে 1 থেকে 1.5 কেজি ওজন হয়। এখন অনেক জায়গায় হয়তো আপনি বলবেন ভাই আমার তো রুই মাছ তো একটা 5 কেজি 7 কেজি 10 কেজি ওজন হয়েছে, সেটা আপনার আলাদা হইতে পারে। তবে নর্মালি কি হয়, ছোট অবস্থায় ছোট পোনা থেকে শুরু করে নিয়ে এটা 1 বছরে একটা রুই মাছ 1 কেজি থেকে 1.5 কেজি ওজনের কিন্তু বেশি হয় না। এই জায়গায় এই G3 রুই হওয়ার কারণে দেখা যাচ্ছে সেই জায়গায় উৎপাদনটা বাড়তি হচ্ছে, মানে আপনার গ্রোথটা বাড়তি আছে। কিভাবে, মোটামুটি আপনি 2 কেজি থেকে 2.5 কেজি উৎপাদন পাবেন। অর্থাৎ আপনি যে জায়গায় 1.5 কেজি হয়েছে সেই জায়গায় এখন 2.5 কেজি হবে 1 বছরে। একই খাবার খাবে কিন্তু গ্রোথ বেশি আসবে। তার মানে আমি বুঝলাম কি, এখানে খাবার কম খাচ্ছে, অন্যদিকে গ্রোথ বেশি দিচ্ছে, আবার সময় কমে নিয়ে গ্রোথ ভালো দিতেছে। তার মানে এখানে এটা একটা ভালো একটা সুবিধা পাচ্ছি, 1 নাম্বার। 2 নাম্বার যে সুবিধা পাওয়া যায়, এই G3 রুই হওয়ার কারণে এখানে জাতের একটা উন্নয়ন করা হয়েছে, তাই না? জাত উন্নয়ন যখন হয় তখন এই জিনিসটা কিন্তু প্রাকৃতিক পরিবেশের সাথে কিন্তু সহজে খাপ খাইয়ে নিতে পারে, এবং কি এই জায়গায় যে কোনো প্রাকৃতিক প্রতিকূলতার সাথে কিন্তু এরা কিন্তু সহজে কিন্তু মানে তার শক্তিশালী যে জিনিসটা সেটা দেখাইতে পারে। অর্থাৎ এরা যথেষ্ট শক্তিশালী এবং কি প্রতিকূল পরিবেশে কিন্তু এরা টিকে থাকতে পারে এবং কি গ্রোথ ভালো দেয়। তার মানে 2 নম্বর সুবিধা পেলাম কি, সহজে মারা যায় না বা এদের সহজে রোগ ব্যাধি হয় না। 3 নম্বর যে সুবিধা পাওয়া যাচ্ছে, এই মাছের খাদ্য খরচ কম লাগতেছে। অন্যদিকে এই মাছটা আপনাকে মানে রোগ ব্যাধি কম দিবে, যার কারণে দেখা যাচ্ছে আপনি নিশ্চিন্তে একদম নিরাপদ মাছ চাষ করতে পারবেন। তো একটা খামারের জন্য তো এই জিনিসগুলো দরকার হয়, তাই না? তো আপনি চাইলে ইজিলি এই মাছটা চাষ করতে পারবেন। এখন এই G3 রুই মাছের চাহিদা আছে কিনা? হ্যাঁ, G3 রুই মাছটা বাংলাদেশে যে রুই মাছ হয় সেই রুই মাছের মতোই, কিন্তু এটার সাইজটা বড় হয়, তাই না? এই হলো পার্থক্য। তো এটা আপনারা ইজিলি চাষ করেন এবং খুব চাহিদা সম্পন্ন মাছ হওয়ার কারণে আপনি খুব ভালো একটা দামে মাছ বিক্রি করতে পারবেন। এখন আসলে যে এই মাছ আসলে খায় কি, এর খাদ্য কি? 3 নম্বর যে জিনিসটা জানবো আমরা কি, এর খাদ্য কি। নর্মালি আমরা জানি যে রুই মাছ হলো শাকাশী প্রজাতির, অর্থাৎ এরা আগাছা, শ্যাওলা, পানিতে বিভিন্ন ধরনের প্লাঙ্কটন অথবা পুকুরের তলদেশে অনেক সময় যে জৈব পদার্থগুলো থাকে ওই জৈব পদার্থগুলো কিন্তু খাইতে যায়। কিন্তু আপনারা বলবেন যে ভাই আমরা তো জানি রুই মাছ নর্মালি মধ্যম স্তরের মাছ, সে নিচের স্তরে কেন যায়? হ্যাঁ, মাঝে মাঝে যায়, সবসময় যায় না। মধ্যম স্তরে যে খাবারগুলো থাকে সেই খাবারগুলো খেয়ে থাকে, পাশাপাশি মাঝে মাঝে তারা নিচের স্তরেও কিন্তু কিছু খাবার সংগ্রহ করতে কিন্তু যায়। তার মানে আমরা বুঝলাম কি, রুই মাছ শাকাশী প্রজাতির মাছ, এরা সবুজ শ্যাওলা, উদ্ভিদ কণা, প্রাণী কণা এবং কি পাশাপাশি কি করে পুকুরে জৈব পদার্থ থাকলে সেগুলো, আর পাশাপাশি শ্যাওলা কিন্তু খেয়ে বড় হয়। এখন আপনি বলবেন যে ভাই এই মাছ যখন ছোট থাকে, ছোট অবস্থায় এরা বেশিরভাগ দেখা যায় এই শ্যাওলা বা এই প্লাঙ্কটনের দিকে বেশি আকৃষ্ট হয়। এর কারণে আমরা বলি যে পুকুরের পানি সবুজ রাখাটা জরুরি। সবুজ রাখার জন্য আপনারা কি করতে পারেন, আমাদের কোম্পানির কিন্তু প্রোবায়োটিকটা ব্যবহার করতে পারেন। পুকুরের পানি খুব সবুজ রাখে এবং যারা বাংলা মাছ চাষ করেন তাদের ক্ষেত্রে কিন্তু খাদ্য খরচটা অনেক কমে যায়। তো আপনারা যখন G3 রুই করবেন সেক্ষেত্রে পুকুরে রেণু পোনার অবস্থায় বা ধানি পোনা অবস্থায় বা পোনা অবস্থায় অথবা চাষকালীন সময়ে কিন্তু আপনারা এই প্রোবায়োটিকটা ব্যবহার করতে পারেন। এখন আপনারা বলবেন যে ভাই এই প্রোবায়োটিক ব্যবহার করলাম, পাশাপাশি কি খাদ্য দিতে হবে না? হ্যাঁ, খাদ্য তো অবশ্যই দিতে হবে। কারণ কি, মাছ যখন বড় হতে থাকবে তখন কিন্তু এর জন্য খাবার প্রয়োজন হবে, বাড়তি খাবার প্রয়োজন হবে। এখন আপনি বাড়তি খাবার কিনবেন, বাড়তি খাবার হিসেবে আমরা কিন্তু 24% প্রোটিনের কীভাবে খাবার তৈরি করবেন সেক্ষেত্রে 2টা ফর্মুলা দেওয়া আছে। 2টা ভিডিওতে 2টা ফর্মুলা দেওয়া আছে। সেই 2টা ফর্মুলা দিয়ে আপনারা ভিডিও দেখে নেবেন যে 24% প্রোটিনে কীভাবে খাবার তৈরি করতে হয়। সাকিব এগ্রো টেকের ভিডিও লিখবেন, লিখে সার্চ দিবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। এখন আসেন যে এই মাছের যখন খাবার তৈরি করবেন, এই মাছ কি কি খাবার খাইতে পারে বা কি কি খাবার খায়, আপনি বাইরে থেকে যে খাবার দেবেন, সুষম খাবার দেবেন, সেই সুষম খাবার কি কি হইতে পারে? আপনার ফিশ মিল দিতে পারেন, খুব ভালোভাবে খায়। 2 নম্বর আপনার কি করতে পারেন, অটোকুরা বা রাইস ব্রান বা ডিওআরবি দিতে পারেন, খুব ভালোভাবে খাবে। অর্থাৎ কম খরচে যে কম দামি যে খাবারগুলো আছে সেই খাবারগুলো কিন্তু খেয়ে থাকে। আপনারা দেখতেছেন যে অটোকুরা বলেন, খৈল বলেন বা ডিওআরবি বলেন, এগুলোতে কিন্তু প্রোটিন কম থাকে, কিন্তু এখানে মাছের গ্রোথ ভালো নিয়ে আসতে গেলে আপনার তো প্রোটিন দিতে হবে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই জায়গায় শুটকির গুঁড়া বা
এখানে ফিশ মিল আপনারা যুক্ত করে দিতে পারেন। এই খাবারের ফর্মুলা আপনারা আপনাদের ভিডিওতে পাই যাবেন, সেই ভিডিও দেখে আপনারা মাছের খাবার দিতে পারেন। এখন আসেন যে এই মাছ চাষ করবেন, চাষ করতে গেলে এই মাছের অসুবিধা কোনো কিছু আছে কিনা। সুবিধা জানলাম, খাদ্য সম্পর্কে জানলাম, খুব ভালো জিনিস বুঝলাম। এই মাছের অসুবিধা কি? মাছ চাষ করতে গেলে তো অসুবিধা থাকবেই, যে কোনো একটা ব্যবসা করতে যাবেন সুবিধা থাকবে, অসুবিধা থাকবে না? অসুবিধা তো অবশ্যই আছে। অসুবিধার ভিতরে বড় অসুবিধা যেটা হয় যেটা কি, এই মাছের যে বাচ্চা বা ডিম সেটা কিন্তু সবার কাছে থাকে না, কিছু হ্যাচারিতে পাবেন, সব হ্যাচারিতে পাবেন না, 1 নাম্বার। 2 নাম্বার যে সমস্যা হয়, এই মাছটা আপনাকে যে দিবে তার বিশ্বস্ততার জিনিসটা আপনাকে দেখতে হবে। অর্থাৎ আপনি যার থেকে কালেক্ট করতেছেন তার যাতে প্রমাণ থাকে, সে যাতে আপনাকে দিতে পারবে এরকম ক্যাপাবিলিটি যাতে থাকে সেটা দেখতে হবে। শুধুমাত্র বলে দিল যে এটা হ্যাঁ G3 রুই, আপনি চাইছেন G3 রুই, সেও আপনাকে বলে দিল হ্যাঁ এটা G3 রুই, কিন্তু দিন শেষে গ্রোথ আপনাকে তুলনামূলকভাবে কমই দিচ্ছে। তখন আপনার কাছে মনে হতে পারে যে এটা হতে পারে দেশি রুই বা আমাদের যে সাধারণ রুইটা আছে সেটাই কিনলাম, কিন্তু দিন শেষে দাম দিয়ে বেশি দাম দিয়ে কিনলাম। এখন আপনি বলবেন যে এই G3 রুইয়ের দামটা কেমন হতে পারে? G3 রুইয়ের দাম মোটামুটি বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম দাম হয়ে থাকে, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 10 টাকা, বিভিন্ন রকম দামে কিন্তু বিক্রি করে থাকে। তো আপনার প্রয়োজন যতটুকু সেই অনুযায়ী আপনি দেখে শুনে বিভিন্ন জায়গায় ঘেটে তারপর আপনি পোনা নেবেন। এই পোনাটা আমাদের কাছে পাবেন না, আমরা যে কিন্তু G3 রুই মাছের পোনা উৎপাদন করি না, তো আমাদের কাছে পাবেন না। তো আশা করবো যে আপনারা এটা দেখে শুনে তারপর পোনাটা নেবেন। অর্থাৎ এই মাছ চাষ করতে গেলে প্রথম যে সমস্যা পাচ্ছেন সেটা কি, এই মাছের পোনা প্রাপ্তিতে আপনার একটা বড় ধরনের সমস্যা বা বড় ধরনের হ্যাসেল আপনাকে ফেস করতে হবে। 2 নাম্বার যে অসুবিধা হয় সেটা কি, এই মাছকে যখন আপনি খাবার দিবেন সেই ক্ষেত্রে এর প্রাকৃতিক যে খাবারটা আছে সেই খাবারটা আপনাকে পুকুরে সবসময় রেডি রাখতে হবে। কারণ আপনারা জানেন যে রুই মাছ বেশিরভাগ সময় সবুজ শ্যাওলা বা সবুজ খাবারের দিকে বেশি আকৃষ্ট হয়, কিন্তু আমাদের অনেক খামারি ভাইদের পুকুরের পানি সবুজ হয় না। সো আমাদের এই পুকুরের পানি সবুজ করাটা খুবই জরুরি। সো এই জায়গায় যদি সবুজ না করতে পারেন সেক্ষেত্রে আশানুরূপ যে রেজাল্টটা সেই রেজাল্টটা আপনার না পাওয়ার সম্ভাবনা থাকে। 3 নাম্বার যে সমস্যাটা হয়, এই মাছ সম্পর্কে আমরা অনেকেই কিন্তু এখনো ওইভাবে অবগত নয়। তো এই জন্য দেখা যাচ্ছে পূর্ণাঙ্গ জিনিস না থাকার কারণে, পূর্ণাঙ্গ ডাটাবেস না থাকার কারণে বা পূর্ণাঙ্গ জিনিস আমাদের না জানার কারণে দেখা যাচ্ছে এই মাছ চাষ সম্পর্কে আমরা ওইরকমভাবে সচেতন হচ্ছি না। এখন এই মাছ যদি চাষ করতে পারি ঠিকভাবে, ইনশাআল্লাহ আশা করি রুই মাছ চাষে আমাদের একটা বিপুল সম্ভাবনা তৈরি হবে। আশা করি আপনারা এই মাছ চাষ সম্পর্কে জানবেন আরো ডিটেল, এবং এই মাছ চাষ সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ জেনে বুঝে শুনে তারপর আপনারা কি করবেন, ডিসিশন নেবেন এই মাছ চাষ করবেন কিনা। এবং কি পোনার ক্ষেত্রে ভালোভাবে খোঁজ নিয়ে আপনি পোনা নেবেন। শুধুমাত্র বেশি দাম দিয়ে পোনা নিলেই যে আপনি ভালো পোনা পাচ্ছেন এরকম নয়, ন্যায্য দামে সঠিক পোনাটা আপনার কালেক্ট করা উচিত এবং কি সেভাবে মাছ চাষ করা উচিত। আর খাবারের ক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে, শুধুমাত্র প্লাঙ্কটন তৈরি করে দিলেন সেটি দিয়ে হবে না, আপনাকে বাড়তি খাবার দিয়ে এই মাছের জন্য সুষম খাবার দিয়ে 24% 26% প্রোটিন দিয়ে খাবার দিয়ে মাছ চাষ করবেন, সেই ক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।